আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি মহামারীর এই পরিস্থিতিতে তোমরা সকলেই নিরাপদে আছো, শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ আছো। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মের ক্লাসে, যেটা বোটানি কোড 202, এই ক্লাসে আজকে তোমাদের সাথে উপস্থিত আছি আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয় মনে আছে যে আমরা দ্বিতীয় বর্ষের ছাত্রদের ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম ক্লাস নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের যে গোত্র পরিচিতি নিয়ে আলোচনা করছিলাম। এখানে যে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর অনেকগুলো গোত্র রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ সিলেবাস অনুযায়ী এক একটা গোত্র নিয়ে আলোচনা করছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটা নতুন একটা গোত্র নিয়ে আলোচনা করব, যে গোত্রটা যেটা আমাদের আজকে আলোচনার টপিকস, যে ক্লাসের টপিকস যেটা হচ্ছে দ্বিবীজপত্রীর পরিবার, উদ্ভিদ গোত্রের দ্বিবীজপত্রীর একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ পরিবার রুবিয়েসি। তো এই পরিবারটা বেশ গুরুত্বপূর্ণ। সেটা তোমাদের কিসের জন্য? এটা হচ্ছে যে এখান থেকে তোমাদের থিওরি বলো এবং হচ্ছে প্র্যাকটিক্যাল, দুইভাবেই তোমাদের এখানে দু ক্ষেত্রেই তোমাদের কোশ্চেন আসতে পারে। থিওরির ক্ষেত্রেও আসে এবং হচ্ছে প্র্যাকটিক্যালে আমরা এই গোত্রটা থেকে তোমাদেরকে প্র্যাকটিক্যালে পরীক্ষা করে থাকি। তো সেই হিসেবে এটা একটা বেশ গুরুত্বপূর্ণ একটা কি গোত্র। তো যারা আছো আমার এই আজকের এই ক্লাসে, তারা কি জানো যথারীতি যে কি করবে, কমেন্টসে তোমাদের রোল নম্বরগুলো দিয়ে যাবে, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে আমরা আলোচনা করছি গোত্র, যখন আলোচনা করছি তোমরা জানো যে আমরা গোত্র আলোচনা করি, আমরা কতগুলো টেকনিক ফলো করি গোত্র আলোচনার ক্ষেত্রে। যেটা হচ্ছে যে এটার বিস্তৃতি, এই পরিবারটির বিস্তৃতি নিয়ে আলোচনা, বিস্তৃতি জানি, সাধারণ বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য এবং হচ্ছে কি এটার এই উদ্ভিদ পরিবারের ফাইলোজেনি বা উৎপত্তি অভিব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করি। তো যেটা হচ্ছে যে তাহলে চলো আজকে ধারাবাহিকভাবে আলোচনাগুলো করে। এই যে গোত্র বলছি যে রুবিয়েসি একটা গোত্র, যেটা একটা গুরুত্বপূর্ণ গোত্র থিওরির জন্য এবং হচ্ছে একই সাথে প্র্যাকটিক্যালের জন্য। এই অধ্যায়, এই চ্যাপ্টারটা, এই পরিবারটা একটা গুরুত্বপূর্ণ পরিবার। তাহলে আমরা কি বলেছি যে আলোচনা শুরুতে বলেছি যে আমরা কিভাবে জানি যে আমরা এটা কতগুলো টেকনিক ফলো করছি, তাই না? গোত্র যখন পড়াচ্ছিলাম একবীজপত্রী, দ্বিবীজপত্রী গোত্র, সেক্ষেত্রে আমরা কতগুলো টেকনিক অনুসরণ করেছি। কি প্রথমে জানছি যে এটার বিস্তৃতিটা কোথায়, মানে কোথায় কোথায় পাওয়া যায়, তারপর কি সাধারণ বৈশিষ্ট্য, দেন হচ্ছে কি ও একই সাথে আমরা কোনো একটা এই পরিবারের তো অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে, আমরা আমি কয়েকটা উদ্ভিদের নাম বলে দেবো তোমাদেরকে, এবং তার মধ্যে থেকে একটা উদ্ভিদ পরিবারের কিছু ডায়াগ্রাম তোমাদেরকে দেখাবো। শনাক্তকারী বৈশিষ্ট্য এবং হচ্ছে কি ফাইলোজেনি নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? এবং একই সাথে কি বলেছি যে গুরুত্বপূর্ণ কতগুলো উদ্ভিদের নাম তোমাদেরকে জানিয়ে দিব। সাথে সাথে আরেকটা জিনিস যেটা করবো, যে যে কোনো একটা উদ্ভিদ গোত্রের ডায়াগ্রাম তোমাদেরকে এঁকে দেখাবো, ঠিক আছে? তো আসো আলোচনায় আসি যে বিস্তৃতিটা কোথায়। এই যে রুবিয়েসি ফ্যামিলির কথা বললাম, যেটা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ পরিবার এবং বেশ গুরুত্বপূর্ণ একটা পরিবার, যেটা হচ্ছে যে সমগ্র উষ্ণ এবং হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে এটা বিস্তৃতি। তো এটার একটা, এই পরিবারের একটা উদ্ভিদ যেটা হচ্ছে যে তোমরা খুব সচরাচর দেখতে পাও, যেটা নাম হচ্ছে কি ইক্সোরা কক্সিনিয়া। এখন ইক্সোরা কক্সিনিয়া, এটার আবার অনেকগুলো ভেরিয়েশন আছে, ঠিক আছে? ইক্সোরা কক্সিনিয়া অনেকগুলো ভ্যারাইটিও রয়েছে। যেটা বাংলা নাম বললে তোমরা সহজেই চিনে যাবে, রঙন। রঙন চিনো না এমন মনে হয় বোটানির কেউ নেই, তাই না? আচ্ছা, ইক্সোরা কক্সিনিয়া যেটা হচ্ছে যে রঙন, ইক্সোরা রোজিয়াও কিন্তু আছে, যে রঙনের অনেকগুলো কালার ওয়াইজ কিন্তু এদের নামের একটা চেঞ্জ হয়ে যায়। রোজিয়ার ক্ষেত্রে আবার দেখা যায় পিঙ্কিশ কালার দেখা যায়, এটা হচ্ছে রেড কালারটা এটাতে পাবে ইক্সোরাটা। তো ইক্সোরা কক্সিনিয়া, তারপর একটা যে খুব গুরুত্বপূর্ণ একটা পানীয় অনেকেই পছন্দ করে, কফি, যেটা হচ্ছে কফি আরাবিকা, সেটাও হচ্ছে সেই রুবিয়াসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। তো যেটা বলছিলাম যে এটা বিস্তৃতিটা হচ্ছে কি সর্বত্রই পাওয়া যায় উষ্ণমণ্ডলীয় এবং হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলের সর্বত্রই এটা এই উদ্ভিদ পরিবারটিকে দেখা যায়। এবং
এই উদ্ভিদ পরিবারে গণসংখ্যা হচ্ছে কি বেশ ভালো একটা সংখ্যার দিক থেকেও এটা অনেক বেশি, 620টি গণ এবং 10,200 প্রজাতি রয়েছে। তো সমগ্র পৃথিবীর মধ্যে যেটা বলছি যে দ্বিবীজপত্রী উদ্ভিদটাই সব, আবৃতবীজী উদ্ভিদের মধ্যে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদটা সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ। হ্যাঁ, প্রায় 2 লক্ষের উপরে, 2.5 লক্ষের মতো হবে যে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে। তার মধ্যে এটা দেখো, এটা সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। 620টি গণ কথা বলেছি, 630টি গণ এবং 10,200 প্রজাতির এই রুবিয়াসি ফ্যামিলি রয়েছে। ঠিক আছে, এই পরিবারের অন্তর্ভুক্ত। এবং হচ্ছে এটার হচ্ছে সাবক্লাস হচ্ছে অ্যাস্টারিডি, রুবিয়াসির সাবক্লাস হচ্ছে অ্যাস্টারিডি। ঠিক আছে, এটা বর্গ নিয়েও মতভেদ রয়েছে। যাই হোক, আমি যখন ফাইলোজেনি নিয়ে আলোচনা করব দেন আমি বলে দিব এটার বর্গের কথাটা। তো এটার বিস্তৃতিটা মোটামুটি তোমরা জানলে। তাহলে এটা কি টাইপের উদ্ভিদ? আমাদের ফাদার অফ কি বোটানি যাকে বলা হয়, থিওফাস্টাস উদ্ভিদকে তাদের কাণ্ডের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বা স্বভাব বা প্রকৃতির উপর, কাণ্ডের স্বভাব বা প্রকৃতির উপর ভিত্তি করে 3টা ভাগে ভাগ করেছিলেন। 3টা 4টা বলা যায়, যে কি বিরুৎ, গুল্ম, গুল্মের আগে একটা যেটা কি উপগুল্ম, এবং আরেকটা হচ্ছে কি বৃক্ষ। তো এই ক্ষেত্রে এই উদ্ভিদটা কিরকম, এই উদ্ভিদের স্বভাবটা কিরকম, রুবিয়াসি পরিবারের উদ্ভিদগুলো স্বভাবটা কিরকম? এটা হচ্ছে বিরুৎ হতে পারে, কদাচিৎ বিরুৎ, ম্যাক্সিমাম হচ্ছে গুল্ম বা বৃক্ষ। বিরুৎ নাই বললাম, হচ্ছে যেটা আমরা গুল্ম বা বৃক্ষ বলা যেতে পারে। তবে কদাচিৎ কিরকম হতে পারে? এটা রোহিণী বা পরাশ্রয়ী। এটা যেটা বললাম, যেটা কদাচিতের কথা বললাম, যে এক্সেপশনাল। এক্সেপশনাল নিয়ে যদিও কোনো এক্সাম্পল হয় না, যেটা হচ্ছে যে এক্সেপশনাল আর কি, এক্সেপশনাল এক্সাম্পল এটা, যে কদাচিৎ হতে পারে রোহিণী বা পরাশ্রয়ী। ম্যাক্সিমাম হচ্ছে কি আমরা যেটা দেখি যে গুল্ম। গুল্ম কি, যে থিওফাস্টাসের যে নির্দেশনা দিয়েছেন, যে বলেছেন যে বর্ণনা অনুসারে গুল্মটা হচ্ছে যে ছোটখাটো মাঝারি আকৃতি, মানে ঝোপ বিশিষ্ট যে গাছগুলো, সেটাকে বলা হচ্ছে গুল্ম। গুল্মের নিচে কিন্তু একটা আছে যে উপগুল্ম বা আন্ডারসার। তো রঙনের ক্ষেত্রে যেটা আমরা জানি, যে একটা এক্সাম্পল যেটা হচ্ছে গুল্মের একটা উল্লেখযোগ্য একটা এক্সাম্পল হচ্ছে যে রঙন গাছটা বা ইকজোরা। তো এটা গুল্ম, কদাচিৎ এটা বা বৃক্ষ হতে পারে, এবং কদাচিৎ বা অল্প ক্ষেত্রে এটা রোহিণী বা পরাশ্রয়ী হতে পারে। এবং এটার কাণ্ডটা কি তোমরা দেখবে যখন প্র্যাকটিক্যালি আমরা করাবো, তখন কাণ্ডটা হচ্ছে যে কিছুটা হলো কি মসৃণ টাইপের হতে পারে, একটু হালকা রোমশ একটা কাণ্ড দেখা যায়, গোলাকার টাইপের কাণ্ড এটা দেখা যায়। তো এবার আসো পাতার বৈশিষ্ট্য। পাতার বৈশিষ্ট্যটা কি? যে পাতার ক্ষেত্রে দেখা যায় যে পাতার বৈশিষ্ট্য, আশা করি সবাই বোর্ডটা দেখতে পাচ্ছ। পাতার বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি বলি যে এটার পাতাগুলো হচ্ছে সরল পাতা। ঠিক আছে, পাতাগুলো সরল এবং হচ্ছে একান্ত, প্রতিমুখ বা তির্যক হতে পারে, একান্ত বা প্রতিমুখ। আমি যখন ডায়াগ্রাম আঁকবো তখন আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব যে কেন প্রতিমুখ। ঠিক আছে, বা বিপরীতমুখী হতে পারে, তির্যক হতে পারে, সরল, এবং হচ্ছে পাতার যে ফলকটা সেটা হচ্ছে কি কিনারটা মসৃণ অনেকটা, হ্যাঁ অনেকটা মসৃণ। ঠিক আছে, এবং হচ্ছে কি কোনো কর্তৃত্ব থাকে না, হালকা ইয়াভাবে থাকে, মসৃণ টাইপে থাকে, এবং হচ্ছে উপপত্র থাকে। এটা যে উপপত্র বা উপপত্রগুলো হচ্ছে আন্তঃবিন্দ্রক, ইন্টারপেটুলার বা হচ্ছে ইন্ট্রাপেটুলার, আন্তঃবিন্দ্রক উপপত্র এটাতে দেখা যায়। ঠিক আছে, পাতার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এবং হচ্ছে শিরাবিন্যাস, তোমরা জানো যে দ্বিবীজপত্রী উদ্ভিদ যেহেতু শিরাবিন্যাস স্বাভাবিকভাবে কি হবে, যে জালিকা শিরাবিন্যাস। ঠিক আছে, আচ্ছা এবার আসো পাতার পরে কি পুষ্প বিন্যাস। পুষ্পপত্র বিন্যাস মানে কি? পুষ্পপত্র বিন্যাস এক জিনিস, পুষ্প বিন্যাস কিন্তু আর পুষ্পপত্র বিন্যাস যে পুষ্পের যে বিভিন্ন মানে ফুলের যে বিভিন্ন অংশগুলো, যেটা হচ্ছে যে বীতি বলো, দল বলো, পুংকেশ, শ্রীকেশ, এইগুলো কি একটা ফুলের বিভিন্ন অংশ। এই যে অংশগুলো যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে সেটাকে বলা হচ্ছে যে পুষ্পপত্র বিন্যাস। পুষ্প বিন্যাসটা কিরকম? এটা আবার মিশ্র প্রকৃতির পুষ্প বিন্যাস দেখা যায় এই রুবিয়াসি
পরিবারের ক্ষেত্রে দেখা যায় যে মিশ্র ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়। অনেকটা হচ্ছে কি কিরকম আম্বেল টাইপের দেখা যেতে পারে, আম্বেল আবার হচ্ছে বিভিন্ন ধরনের, যে উপরে মাথা দিকে ছোট ইয়া থাকে ছাতা। এটা হচ্ছে কি আসলে কি তোমাদেরকে প্র্যাকটিক্যালের এই যে ইয়াগুলো বিন্যাসগুলো, এই যে পুষ্পের যে বিন্যাস, আম্বেল হতে পারে, করিম হতে পারে, নিয়ত হতে পারে। মেইনলি যেটা হচ্ছে যে নিয়ত এবং অনিয়ত হয়, যে সাইমস এবং হচ্ছে কি রেসিমস। সাইমসটা হচ্ছে কি, এটা হচ্ছে এই পুষ্পবিন্যাসটা। এই ক্ষেত্রে দেখা যায় যে রুবিয়েসির ক্ষেত্রে দেখা যায় যে একটা মিশ্র টাইপের করিম বা হচ্ছে সাইমস টাইপের বা নিয়ত পুষ্পবিন্যাস, যেটার বৃদ্ধি কিনা নির্দিষ্ট একটা সীমার মধ্যে, যে সমস্ত উদ্ভিদের বৃদ্ধিটা কি থাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে কি সীমাবদ্ধ থাকে, সেটাকে বলা হচ্ছে যে নিয়ত বা সাইমস। আম্বেল বা মিশ্র করিম থাকে, যেটা কিনা এই পরিবারের একটা উদ্ভিদ রমণের ক্ষেত্রে দেখা যায় এই বৈশিষ্ট্যটা। ঠিক আছে, আবার কখনো কখনো একক থাকতে পারে, একক মিশ্র বা হচ্ছে রঙ্গনের ক্ষেত্রে দেখা যায় যে ফুলগুলো কি মোটামুটি একই তল থেকে কি প্রস্ফুটিত হয়, ফুলগুলো অবস্থান করে। বা একক হতে পারে, যেটা কিনা তোমার দেখা যায় যে গন্ধরাজের ক্ষেত্রে, তোমরা গন্ধরাজও দেখে দিয়েছ, যেটা হচ্ছে গার্ডেনিয়া, বৈজ্ঞানিক নাম হচ্ছে গার্ডেনিয়া। গার্ডেনিয়াতে যে একক থাকতে পারে, আবার কখনো কখনো হ্যাট এরকম হতে পারে, বা শিরোমঞ্জুরি, হ্যাট বা শিরোমঞ্জুরিও টাইপের পুষ্প বিন্যাসটা দেখা যায়। তো আমার বোর্ডটা ছোট, আশা করি এটুকু দেখতে পেরেছো, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার আসো পুষ্পের পরের অংশ, পুষ্প বিন্যাসের পরে কি পুষ্প, পুষ্পটা কেমন। এটা উভলিঙ্গ। উভলিঙ্গ কি, এখানে স্ত্রী পুষ্প এবং হচ্ছে একই সাথে পুংপুষ্প দুইটাই থাকে, সমাঙ্গ। যেখানে হচ্ছে যে সবগুলো অংশই কি সমান থাকে, ফুলের পাপড়িগুলো সবগুলো কি, যখন এটা পুষ্পের সব পাপড়িগুলো সমান থাকে সেটাকে বলা হয় সমাঙ্গ বহুপ্রতিসম। বহুপ্রতিসম টার্মটা তোমাদেরকে আগেও বলেছি, যে যে ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো কেন্দ্রস্থল বরাবর, মানে যে কোনো অক্ষ মানে কেন্দ্র দিয়ে বরাবর যে কোনো ভাগে যদি ভাগ করা হয়, যেটা সমান দুইটা ভাগে ভাগ করা যায় যে কোনো ভাবে, সেটাকে হচ্ছে কি বহুপ্রতিসম। ঠিক আছে, যে কোনো তবে কেন্দ্রকে কেন্দ্র করে অক্ষ, ওই নির্দিষ্ট অক্ষ কেন্দ্র করে যে কোনো ভাবে ভাগ করলে সেটাকে দুইটা সমান অংশে ভাগ করা যায়, সেটাকে বলা হয় বহু প্রতিসম। তো এটা কি হচ্ছে যে ফুলটা হচ্ছে কিরকম, উভলিঙ্গ, বহু প্রতিসম, সমাঙ্গ এবং হচ্ছে গর্ভপাদ পুষ্প। ঠিক আছে, এরপরে আসো পরের পয়েন্টে, বৃতি, যেটাকে আমরা বলি ক্যালিক্স। ঠিক আছে, বৃতিটা কিরকম, বৃতিটা হচ্ছে কি এই ফুলের ক্ষেত্রে দেখা যায় যে 4 থেকে 5টি বৃতি দেখা যায়। আচ্ছা, ফুল যখন বলেছি, ফুলের একটা ছবি ডায়াগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি। বৃতি 4টি এবং হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী। আমি এই 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 টার্মটা আগেও বলে দিয়েছি তোমাদেরকে, যখন প্রান্তগুলো যে বিন্যাসটা, যে ক্ষেত্রে দেখা যায় যে এটার বিন্যাসটা বৃত্তিগুলো এমন ভাবে থাকে যে একটা একটা প্রান্তকে স্পর্শ করে থাকে, সেটাকে বলা হয় ভালভেট বা প্রান্তস্পর্শী বিন্যাস। আচ্ছা, এক্ষেত্রে বৃতি বা ক্যালিক্স হচ্ছে 4 থেকে 5টি থাকে এবং হচ্ছে কি সংযুক্ত। বৃতিটা কিরকম, সংযুক্ত থাকে, একটা একটার সাথে লেগে থাকে এবং হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী। তো এই পর্যন্ত এসে চলো আমরা একটা ডায়াগ্রাম দেখে নেই।
বলেছিলাম যে এই রুবিয়াসি পরিবারের ক্ষেত্রে যখন পাতার কথা বললাম যে কি উপপত্র থাকে, ইন্টারপেটুলার উপপত্র দেখা যায়, পাতার কিনারাগুলো হচ্ছে কি মসৃণ এবং হচ্ছে পত্রফলকগুলো যে পাতাটা হচ্ছে সরল পাতা, কিনারা মসৃণ, ঠিক আছে। এবং হচ্ছে যে এটার যে বিন্যাসটা বলেছিলাম যে পুষ্প বিন্যাসটা মিশ্র করিম হতে পারে, মোটামুটি একই তল থেকে উৎপন্ন হয় পুষ্পগুলো। রঙন দেখনি এমন কেউ মনে হয় পাওয়া যাবে না, তাই না? এবং হচ্ছে এটা কি পুষ্পগুলো হচ্ছে কি রঙন আকার, যে পাপড়িগুলো হচ্ছে কি রঙন আকার, ঠিক আছে। এবং একটা বলেছিলাম যে কথাটা যে এটা হচ্ছে কি বলেছিলাম যে পাতাগুলো প্রতিমুখ, ঠিক আছে, প্রতিমুখ বলেছিলাম। এই যে দুইটা পাতা যদি যখন একটা অপর দিকে মুখ করে থাকে সেটাকে বলা হচ্ছে যে একান্ত বা প্রতিমুখ বলা হয়ে থাকে। যে পাতাগুলো হচ্ছে যে একটা একটা বিপরীত, এখানে হচ্ছে একটা একটা অপোজিটে যেটা থাকে, যে দেখো এই বিন্যাসটা, এটা হচ্ছে রঙ্গনের একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং ফুলের যে এই যে পাপড়ির যে বিন্যাসটা, যে কি বলেছে যে সমাঙ্গ এবং কি মোটা, এগুলোকে রঙন আকার বলা হয়। যে ভাগ করলে চারটা পাপড়ি, যেহেতু যে এটাকে সমানভাবে ভাগ করা যায়, প্রত্যেকটা অংশ কি সমান আকার, সমান আকৃতি, সেটাকে বলা হচ্ছে কি সমাঙ্গ, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 5টা পর্যন্ত পাপড়ি থাকতে পারে, ঠিক আছে, 5টি পর্যন্ত পাপড়ি থাকতে পারে। কিসের ক্ষেত্রে? এই রঙনের ক্ষেত্রে, রুবিয়াসির ক্ষেত্রে। রুবিয়াসির ক্ষেত্রে যে রঙনের কথা বলছি, যে রঙনের কোনো কোনো প্রজাতিতে কিন্তু 5টিও পাপড়ি দেখা যায়। তো মোটামুটি এটা রঙনের কি বোঝা যাচ্ছে? ফুলগুলো রঙনে তোমরা দেখেছিলে যে এটা এটা কি, এটা হচ্ছে কাণ্ডটা, এটা পাতাগুলো হচ্ছে যে কি বলেছিলাম যে পাতাগুলো হচ্ছে উপপত্র থাকে, পাতাগুলো সরল পাতা এবং কিনারাতে মোটামুটি মসৃণ টাইপের থাকে, এবং হচ্ছে উপপত্রগুলো হচ্ছে কি আন্তঃবিন্ত উপপত্র দেখা যায়। বিন্তের মাঝখানে, দুইটা বিন্তের মাঝখানে যে এগুলো যে বিন্ত, যে পত্রবিন্ত থাকে, এটার মাঝখানে ইন্টারপেটুলার বা ইন্ট্রাপেটুলার ইয়া দেখা যায়। যে আর যখন কিনা উপপত্র পেটুল হচ্ছে কি বিন্দুকে বলা হয়, পত্রবিন্দুকে বলা হয় পেটুয়াল টার্মটা, এবং হচ্ছে সেসাল একটা টার্ম আছে যেটা হয় অবিন্দুকের জন্য ইউজ হয় এই টার্মটা। আমি এই ছবিটা কি মুছে দিচ্ছি। নেক্সট আরেকটা পয়েন্টে আসছি। দেখো আমরা কোন পর্যন্ত পড়েছিলাম, যে বৃতি পর্যন্ত জেনেছিলাম, যে এখানে হচ্ছে বৃতি হচ্ছে 4 থেকে 5টি সংযুক্ত এবং হচ্ছে কি প্রান্তস্পর্শী বৃতি দেখা যায় এখানে। তারপরে বৃতির পরবর্তী অংশটা কি, পুষ্পের সবচেয়ে বাইরের যে অংশটা থাকে সেটা হচ্ছে কি বৃতি, তার পরবর্তী অংশটা হচ্ছে কি পাপড়ি বা দল, যেটাকে ট্যাক্সোনমিরিয়াতে কি বলা হয়, করল্লা বলা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। তো এইখানে এই ক্ষেত্রেও পাপড়ি বা দল হচ্ছে 4 থেকে 5টি, যেটাকে বলা হয় রঙন আকার। এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে কি প্রান্তস্পর্শী। অনেক ক্ষেত্রে ইমব্রিকেটও হতে পারে, ঠিক আছে, কদাচিৎ হচ্ছে ইমব্রিকেট। এবং হচ্ছে ঠিক আছে, এরপরে পয়েন্টে আসো, পুংকেশর।
পুংকেশরের সংখ্যা হচ্ছে 4 থেকে 5টি। পুংকেশরগুলো আবার হচ্ছে পাপড়ি বা দলের সাথে দললগ্ন, দললগ্ন এবং হচ্ছে পরাগধানীটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠী পরাগধানী দেখা যায়। পরাগধানী হচ্ছে দ্বিপ্রকোষ্ঠী এবং ছোট বৃন্তক দেখা যায় যেটা হচ্ছে যে একান্ত পাপড়ির সাথে একান্ত করে থাকে। এখানে পরাগধানী পরাগদণ্ডটা কি করে পাপড়ির সাথে পরাগধানীগুলো পাপড়ির সাথে দেখবে যে একান্ত করে থাকে এবং হচ্ছে দল বা পাপড়ির সাথে লগ্ন হয়ে থাকে, একত্রে সংযুক্ত থাকে দললগ্ন। এবং আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তীরের ফলান্নে, দেখতে কিরকম তীরে ফলান্নে। আমি একটা সিঙ্গেল পরাগধানী এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটা সিঙ্গেল পরাগধানী। ঠিক আছে, কি দেখা যাচ্ছে তো বোর্ড নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না আসলে। নেক্সট, সবচেয়ে ভেতরের যে অংশটা সেটাকে বলা হয় স্ত্রীকেশর বা কি বলা হয় অ্যান্ড্রোসিয়াম। কোনটাকে বলা হয়? পুংকেশরকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক এবং হচ্ছে স্ত্রীস্তবককে গার্নেসিয়াম বলা হয় থাকে, যেটা হচ্ছে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্ত্রীস্তবক ফুলের সবচেয়ে ভেতরের অংশটাকে বলা হচ্ছে যে স্ত্রীস্তবক বা গার্নেসিয়াম, বা যেটাকে কি বলা হয় অনেকগুলো একটা অংশকে কি বলা হয় গর্ভপত্র বলা হয়। তো এখানে হচ্ছে যে গর্ভপত্র দুইটি, গর্ভাশয় হচ্ছে অধগর্ভ গর্ভাশয় এবং এখানে গর্ভপত্র কয়টি বলেছি? গর্ভপত্র দুইটি। গর্ভাশয়, অধগর্ভ। অধগর্ভ তোমরা জানো যে যে ক্ষেত্রে দেখা যায় যে থ্যালামাসের কেন্দ্রস্থলে গর্ভাশয়টা অবস্থান করে এবং দেখা যায় যে পুষ্পের যে বিভিন্ন অংশ যেগুলো হচ্ছে যেমন হচ্ছে বৃতি বলো, দল বলো, পুংকেশর বলো, এগুলো উপরের দিকে থাকে এবং গর্ভাশয়টা নিচে থাকে বলে এটাকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়। ঠিক আছে, গর্ভাশয়টা কোথায় থাকে? নিচে থাকে, উপরের দিকে বাকি অংশগুলো থাকে ফুলের, সেটাকে বলা হচ্ছে যে অধগর্ভ গর্ভাশয়। ঠিক আছে, এখানে অমরা বিন্যাসটা হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস দেখা যায়। আচ্ছা, আমি একটা আরেকটু বলে নিই। ডিম্বকটা হচ্ছে অ্যানাট্রোপাস টাইপের ডিম্বক দেখা যায়। ডিম্বকটা কিরকম? অ্যানাট্রোপাস, অ্যানাট্রোপাস টাইপের। অ্যানাট্রোপাস মানে কি? যে ডিম্বকের যে বিন্যাস অনুযায়ী দেখা যায় যে কত ক্ষেত্রে ডিম্বকটা এমনভাবে অবস্থান করে যে এটা মানে উল্টোভাবে অবস্থান করে, যেখানে দেখা যায় যে ডিম্বক যে রন্ধ্রটা সেটা উল্টে গিয়ে নিচের দিকে যে ডিম্বক বৃন্ত থাকে সেদিকে থাকে এবং ডিম্বক মূলটা উপর দিকে চলে যায়। ডিম্বকের অবস্থানটা উল্টে এমনভাবে অবস্থান করে যে দেখতে অনেকটা কিরকম যে উল্টানো ডিম্বাণু যেটা, সেটাকে সেই ধরনের বিন্যাসটাকে হচ্ছে যে অ্যানাট্রোপাস। এক্ষেত্রে দেখা যায় যে ডিম্বক রন্ধ্রটা বৃন্তের দিকে থাকে এবং হচ্ছে মূলটা থাকে উপরের দিকে, এটা যেন বিন্যাস হচ্ছে কি অ্যানাট্রোপাস। ঠিক আছে, এখানে গর্ভপত্র কয়টা বলেছি? দুইটা। গর্ভাশয় হচ্ছে অধগর্ভ, সেই টার্মটাও তোমাদেরকে বললাম যে অধগর্ভ কাকে বলে। তারপর হচ্ছে যে অমরা বিন্যাসটা হচ্ছে অক্ষীয় এবং হচ্ছে ডিম্বক অ্যানাট্রোপাস। আচ্ছা, তারপর আসো বীজটা কিরকম? বীজটা হচ্ছে তৈলাক্ত বীজ, সস্যল হতে পারে বা অসস্যল। ভ্রূণটা হচ্ছে সোজা বা বক্র হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস বাদ গিয়েছে, যেটা হচ্ছে বীজের আগে হচ্ছে ফল। ফলটা কিরকম হবে? ফলটা হচ্ছে ক্যাপসুল বা বেরি, গোল ক্যাপসুল বা বেরি। এই হচ্ছে এই রুবিয়েসি পরিবারের সাধারণ বৈশিষ্ট্য। আচ্ছা, আসো তাহলে এবার আমরা কিছু ডায়াগ্রাম দেখে নেই। তার আগে পুষ্প সংকেতটা কি
এটা একটু দেখি যে এই পরিবারের পুষ্প সংকেতটা তাহলে কিরকম। প্রথমে বলেছি যে কিরকম বলেছি, এটা হচ্ছে এই সিম্বলটাকে কি বলা হয় বলো, মনে আছে নিশ্চয়, এটা বহু প্রতিসম, ঠিক আছে। তারপর এই সিম্বলটা হচ্ছে উভলিঙ্গ। তারপর কি আসবে, ক্যালিক্স, যদিও সি দিয়ে লিখেছে, এখানে পুষ্প সংকেত লিখতে গেলে এখানে কি হবে, আমরা কে দ্বারা এটাকে চিহ্নিত করা হয়। কয়টা বলেছি, 4 থেকে 5টি। তো এই যে ব্র্যাকেট দিয়েছে এটা কেন, এটা সংযুক্ত বলে এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে। এরপর আসো অ্যান্ড্রোসিয়াম, সরি করলা বা দল কয়টা, 4 থেকে 5টি। অ্যান্ড্রোসিয়াম এটাও 4 থেকে 5টি হতে পারে, এবং হচ্ছে কি দললগ্ন, এই চিহ্নটা দললগ্ন, দলের সাথে লগ্ন বলে এই চিহ্নটা। পাদলগ্ন হলে কিন্তু এই টানটা নিচের দিকে হতো। এরপর আসো অধগর্ভ গর্ভাশয়, কার্পেল 2টা সংযুক্ত, ঠিক আছে, কার্পেল 2টি সংযুক্ত, এবং হচ্ছে অধগর্ভ গর্ভাশয় বলে এরকম একটা এই একটা উপরের দিকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই রুবিয়াসি পরিবারের পুষ্প সংকেত। তোমরা নিশ্চয়ই জানো যে, মনে আছে পুষ্প সংকেতটা কি, যে সংকেতের সাহায্যে পুষ্পের বিভিন্ন অংশ প্রকাশ করা হয় সংখ্যায়, সেটাকে বলা হয় পুষ্প সংকেত। আর পুষ্প প্রতীকটা হচ্ছে মাতৃ অক্ষের সাপেক্ষে পুষ্পের যে বিভিন্ন অংশ, সেটা যে প্রতীকের সাহায্যে দেখানো হয় সেটাকে বলা হয়, বা প্রতীক বা ডায়াগ্রামের সাহায্যে সেটাকে বলা হচ্ছে যে পুষ্প প্রতীক বলা হয়, অবশ্যই মাতৃ অক্ষের সাপেক্ষে। আচ্ছা, আমরা তো এটা উদ্ভিদাংশ আঁকলাম, এবার আসো একটু কি আরেকটা, এটা হচ্ছে গর্ভমুণ্ড, পাপড়ি, এগুলো রঙ্গনের ক্ষেত্রে রঙ্গনাকার পাপড়ি, এটা ইকজোরা। কক্সিনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে এই ফিগারটা দেখা যায় যে কি ইকজোরা। কক্সিনিয়ার ক্ষেত্রে পাপড়ি দেখা যায় যে 4টি, এবং হচ্ছে কি ওটা এই বিন্যাসটাকে বলা হচ্ছে যে রঙ্গনাকার বিন্যাস, হ্যাঁ। এবং পাপড়িগুলো হচ্ছে ইয়াতে সংযুক্ত। এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড হচ্ছে গর্ভপত্র 2টি, গর্ভমুণ্ড দেখা যায় খণ্ডিত, এবং হচ্ছে পুংকেশরগুলো হচ্ছে কি পরাগধানী, হচ্ছে এক্ষেত্রে 4টি পরাগধানী, এবং হচ্ছে পরাগধানী দ্বিপ্রকোষ্ঠী পরাগধানী, পরাগধানীগুলো কি পাপড়ির সাথে দললগ্ন হয়ে থাকে, ঠিক আছে। তো অনেকটা এই টাইপের বিন্যাস থাকে, এবং হচ্ছে এখানে যখন তোমরা ডিসেকশন প্র্যাকটিক্যালি করবে তখন সেই ক্ষেত্রে দেখবে যে এগুলো একদম অ্যাটাচ থাকে, পুংকেশরগুলো এতটা অ্যাটাচ থাকে যে খুব সাবধানে এটাকে বের করতে হয়, যে আলাদা করতে হয় এই ইয়াগুলোকে, ঠিক আছে। অনেকটা এই টাইপের দেখা যায়। আরেকটা জিনিস যেটা গর্ভমুণ্ডটাকে কি বলেছি, যে দেখো যে কার্পেল বা গর্ভপত্র এক্ষেত্রে দুইটি থাকে, এবং হচ্ছে গর্ভদণ্ডটা কি মাথার দিকে দেখো যে খণ্ডিত,
গর্ভাশয়, এটা একটা কি গর্ভপত্র ছবি। আরেকটা জিনিস বাকি আছে যেটা এখনো আঁকিনি, পুষ্প প্রতীক, সেটা দেখাবো। তো এটা দেখা গিয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এটা একটু মুছে দিচ্ছি। আমি এখানে একটা তোমাদেরকে পুষ্প প্রতীক এঁকে দেখাচ্ছি। তার আগে কয়েকটি কিসের কথা বলবো, যে এক্সাম্পলের কথা বলি, যে এই পরিবারে যে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে সেগুলো কোনগুলো। কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে কফি, অ্যারাবিকা, তারপর আসো সিনকোনা অফিসিনালিস। এই উদ্ভিদটা থেকে প্রচুর পরিমাণে অ্যালকালয়েড পাওয়া যায়, কুইনেন, সিনকোনা অফিসিনালিস, ঠিক আছে, যেটা বাংলা নাম হচ্ছে, এটা কফি অ্যারাবিকা। কফি যেটা তোমরা জানো যে পানীয় তৈরিতে ব্যবহার করা হয়, যে কফি গাছের বীজ থেকে কফি নামক পানীয় উৎপাদন করা হয়, যেটা কিনা কি অনেক সময় উত্তেজক হিসেবেও কাজ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে সিনকোনা অফিসিনালিস, যেটা হচ্ছে কুইনাইন, বাংলার নেম হচ্ছে, যেখান থেকে প্রচুর পরিমাণে কুইনন নামক অ্যালকালয়েড পাওয়া যায়। আসো ইক্সোরা, যেটা আমরা বেশি আলোচনা করি এবং যেটা ছবি তোমরা দেখলে, ইক্সোরা কক্সিনিয়া, ইক্সোরা রোজিয়াও আছে, ইক্সোরা হচ্ছে পারভিফ্লোরাও আছে। এটা হচ্ছে কি, এটারই এটা আরেকটা পদ্ধতি, যেটা গোলাপি কালার দেখা যায়। আরেকটা হচ্ছে ইক্সোরা পারভিফ্লোরা। গন্ধরাজের কথা বললাম, আমি এটা মুছে দিচ্ছি কফিটা। 6 নাম্বার 6-এ আসো। গার্ডেনিয়া, গন্ধরাজ, খুব সুন্দর গন্ধ, তাই না? গার্ডেনিয়া ফ্লোরিডা। তারপর আসো আরেকটা আছে কদম গাছ, তাই না? কদম দেখোনি এমন কেউ আছে? বর্ষাকালের ফুল। অ্যান্থোসেফালাস, কদম্ব, কদম গাছ, বাংলা নাম হচ্ছে কদম্ব। গার্ডেনিয়া ফ্লোরিডা, এটা হচ্ছে গন্ধরাজ, বাংলা নাম হচ্ছে গন্ধরাজ। ইক্সোরা কক্সিনিয়া রঙন, সেটা তোমরা জানো, এটার অনেকগুলো প্রজাতিও আছে। ইক্সোরা রোজিয়া হতে পারে, ইক্সোরা পারভিফ্লোরা হতে পারে। এর আগে বললাম যে কি কফি অ্যারাবিকা, এবং হচ্ছে কি বলেছি আরেকটা সিনকোনা অফিসিনালি, যেটাতে কি হয় যে অনেক পরিমাণ অ্যালকালয়েড, বিভিন্ন প্রকার অ্যালকালয়েড তৈরি করা হয় যেখান থেকে। তো তোমরা আমি কি বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার, যখন প্রত্যেকটা গোত্র পড়বে, তখন গোত্র থেকে গুরুত্বপূর্ণ কমপক্ষে 5টা করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম তোমরা শিখবে, ঠিক আছে। আসো শনাক্তকারী বৈশিষ্ট্য। তার আগে আমি পুষ্প প্রতীকটা এঁকে দেখাচ্ছি। আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য জানবো, যে সমস্ত কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেগুলো দ্বারা এই পরিবারকে শনাক্ত করা যায়। তো তার মধ্যে আমি তার আগে কি বলেছি যে একটা পুষ্প প্রতীকের ডায়াগ্রাম অঙ্কন করে নিই। তোমরা কম্পাস দিয়ে না, চেষ্টা করবে হাত দিয়ে আঁকার জন্য পুষ্প প্রতীকটা। পুষ্প প্রতীক আবারও বলছি যে মাতৃ অক্ষের সাপেক্ষে, মাতৃ অক্ষ যদি না দাও তাহলে কিন্তু হবে না। মাতৃ অক্ষের সাপেক্ষে এই যে উপরে যে একটা চিহ্ন, সেটাকে বলা হয় মাদার এক্সিস বা মাতৃ অক্ষ, ঠিক আছে।
একটার সাথে লেগে আছে একটার প্রান্ত, এগুলো হচ্ছে কি চারটা বৃতি। বৃতিগুলো কি বলেছি যে একটার সাথে প্রান্তের সাথে লেগে থাকবে, সেটাকে বলা হচ্ছে কি ভালভেট বা প্রান্তস্পর্শী। যে একটার প্রান্ত আরেকটার প্রান্তের সাথে লেগে থাকে যে বিন্যাসে, সেটাকে বলা হয় প্রান্তস্পর্শী। বাইরের এটাকে কি বলা, এটা হচ্ছে বৃতি, ভেতরটা ছিল কি দল। বাইরের যে অংশটা আমরা দেখি যে সেটা হচ্ছে কি বাইরের অংশটা হচ্ছে কি বৃতি এবং ভেতরের অংশটা হচ্ছে কি দল বলা হয়। এই যে বাইরের এখন যে অংশটা আঁকলাম সেটা হচ্ছে কি বৃতি। তোমরা আমার যখন তোমরা পেন্সিল দিয়ে আঁকবে তখন এগুলো কি করবে, গাঢ় করে কালার করে দিবে। যেহেতু এখানে মার্কার ইউজ করতেছি, খুব একটা বেশি কালার করা যাচ্ছে না বোর্ডে। এটা সংযোগস্থল দুইটার, এবং এখানে এগুলো কালার করে দিবে, ঠিক আছে। ভেতরে যে অংশটা সেটাকে বলা হয় কি এগুলা দল, ঠিক আছে। এটা হলো সংযোগস্থল। এটাও হচ্ছে বিন্যাসটা কি বলেছি ভালভেট বা প্রান্তস্পর্শী, যে একটা প্রান্ত আরেকটাকে স্পর্শ করে থাকে, ঠিক আছে। একটা প্রান্ত আরেকটাকে স্পর্শ করে থাকে, সেটা হচ্ছে কি ভালভেট। তো এরকম চারটা অংশ, যে চারটা এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তোমরা পেন্সিল দিয়ে ফিল আপ করতে তোমাদের জন্য সুবিধা। তো মার্কার দিয়ে ঠিক মতো ফিল আপ করা যাচ্ছে না এখানে। তো এই চারটা হচ্ছে কি বৃতি, ভেতরের এই চারটা হচ্ছে কি পাপড়ি, তার মাঝখানে যে এখানে কি হবে অক্ষীয় অম্রা বিন্যাস দেখা যায় এরকম, যে গর্ভাশয়ে গর্ভপত্র দুইটি, ডিম্বকটার অ্যানাট্রোপাস উল্টি এমনভাবে অবস্থান করে যে ডিম্বকটাকে দেখলে মনে হয় কিরকম, যে ডিম্বকটা মূলটা উপরের দিকে চলে যায় এবং ডিম্বক প্রান্তটা প্রান্তের দিকে চলে আসে। তো এই ধরনের বিন্যাসটা হচ্ছে, আর হচ্ছে অম্রা বিন্যাস হচ্ছে অক্ষ, যে কেন্দ্র অক্ষ বরাবর অম্রাগুলো বিন্যস্ত থাকে অক্ষ বরাবর, সেটা ধরনের বিন্যাসটা হচ্ছে কি অক্ষীয় অম্রা বিন্যাস। এবার আসো আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য জেনে নিই। শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে কি আছে, যে এটার পাতাটা তো হচ্ছে কি এরকম সরল পাতা, একান্তর সরল পাতা, সরল প্রতিমুখ পাতা, এবং হচ্ছে কি উপপত্র আন্তঃবিন্দক উপপত্র দেখা যায়। নাম্বার 1 বৈশিষ্ট্যটা কি বললাম, যে পাতা সরল, বিন্দক হচ্ছে কি আন্তঃবিন্দক উপপত্র দেখা যায়। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি পাতা সরল আন্তঃবিন্দক উপপত্র দেখা যায়, এবং হচ্ছে পাতাগুলো প্রতিমুখ, যে একটা বিপরীত দিকে মুখ করে থাকে, ঠিক আছে। আন্তঃবিন্দক কি দেখা যায়, উপপত্র দেখা যায়, ঠিক আছে। 2 নম্বর বৈশিষ্ট্য আসো, যে ইয়াটা কি এখানে পুষ্পটা কিরকম, পুষ্পটা কি বলেছি উভলিঙ্গ এবং হচ্ছে গর্ভশীর্ষ এপিকাইনাস। আমি এটা মুছে দিচ্ছি পুষ্প প্রতীকটা। গর্ভশীর্ষ। 3 নম্বর শনাক্তকারী বৈশিষ্ট্য যেটা হচ্ছে, যে পুংকেশর,
যেটা 4 থেকে 5টি বলেছি সেটাও না, এটা হচ্ছে দললগ্ন। কোন কিশোরটা হচ্ছে কি দললগ্ন এবং হচ্ছে পরাগধানী দ্বিপ্রকোষ্ঠী। 4 নম্বর বৈশিষ্ট্য আসো শনাক্তকারী বৈশিষ্ট্য স্ত্রী কেশর, 2টি অধগর্ভ গর্ভাশয়। ঠিক আছে, গর্ভাশয়টা কিরকম? অধগর্ভ গর্ভাশয়টা নিচে থাকে বলে এটাকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অমরা বিন্যাসটা হচ্ছে কি অক্ষীয় অমরা বিন্যাস। অমরা বিন্যাসটা কিরকম? অক্ষীয়, ডিম্বকটা হচ্ছে কি অ্যানাট্রোপাস। এটা এর একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। কি বলেছি যে অ্যানাট্রোপাস। আর যেটা হচ্ছে যে বীজের ক্ষেত্রে যদি বলি, বীজটা হচ্ছে কি তৈলাক্ত সস্যল বীজ এবং হচ্ছে ভ্রূণটা সোজা বা বক্র। এই কয়টা হচ্ছে এই পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো আরেকটু বলি যে আমরা কি পড়ছিলাম যে ডুবিএসসি পরিবারটা নিয়ে আলোচনা করছি, সাধারণ বৈশিষ্ট্য জেনেছি, শনাক্তকারী বৈশিষ্ট্য, আমরা কিছু ডায়াগ্রাম দেখলাম, আর হচ্ছে গুরুত্বপূর্ণ উদ্ভিদ 5টা 6-7টা বোধহয় গুরুত্বপূর্ণ উদ্ভিদ বলেছি। আর এবার তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো ফাইলোজেনি বা এই পরিবারের উৎপত্তি, অভিব্যক্তি বা কোন বর্গটার। এখানে আসলে ফাইলোজেনি খুব সংক্ষিপ্তভাবে বলা আছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে, এই পরিবারের ক্ষেত্রে বলা ফাইলোজেনি সম্পর্কে। তাহলে আমরা সেটাও আজকের ক্লাসে বলে দিচ্ছি, আমি সেটাও জেনে নাও। ঠিক আছে, তাহলে এবার কি আসতেছে যে ফাইলোজেনি বা অভিব্যক্তির কথা যদি বলি বা বিবর্তন যদি বলি এই পরিবারের ক্ষেত্রে কি সেটা। তো এই পরিবারের রুবিয়েসি পরিবারের, রুবিয়েসি একটা দ্বিবীজপত্রী একটা পরিবার, অ্যাস্টারেডি উপশ্রেণী। কোন উপশ্রেণীর এটা? অ্যাস্টারেডি উপশ্রেণী। সাব ক্লাস তাহলে কি হচ্ছে যেটা অ্যাস্টারেডি সাব ক্লাস। তো এইটার বিবর্তন বা ফাইলোজেনি নির্ণয় নিয়ে বেশ মতভেদ আছে। বিভিন্ন বিজ্ঞানী এটাকে নিয়ে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করেছে, বা শ্রেণীবিন্যস্ত বলতে কি বিভিন্ন বর্গটা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। কোনো বিজ্ঞানীর মতে এটা রুবিয়েলিস বর্গের অন্তর্ভুক্ত এই পরিবারটা, আবার কোনো বিজ্ঞানীর মতে এটা হলো জ্যান্টিয়ানেলিস বর্গের অন্তর্ভুক্ত। তো বেসি নাম তো সবে যখন পড়েছো বেসি নিয়ে আলোচনা করেছি। তো বেসি জাতিজনী শ্রেণীবিন্যাসদের মধ্যে বেশ প্রসিদ্ধ একজন মানে যে আমেরিকান নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। উনি দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা শ্রেণীবিন্যাস করেছে, যেটা তো ওই বেসি উনি বলেছে যে এই শ্রেণীবিন্যাসটাকে, যে এই শ্রেণীটাকে রুবিয়েসি পরিবারটাকে উনি কি করেছেন, রুবিয়েসি পরিবারটাকে রুবিয়েলিস বর্গের অন্তর্ভুক্ত করেছিলেন। মানে এই পরিবারটা নিয়ে একটা, এই পরিবার মানে রুবিয়েসি পরিবারে ফাইলোজেনি বলতে গিয়ে দেখা গিয়েছে যে বিজ্ঞানীদের মধ্যে একটা ধরনের মতভেদ সৃষ্টি হয়েছে। কোনো বিজ্ঞানী যেটা করেছে যেটাকে রুবিয়েলিস বর্গে স্থাপন করেছে, কোনো বিজ্ঞানী এটাকে জ্যান্টিয়ানেলিস বর্গে স্থাপন করেছে। তো তাদের মধ্যে বেসি কি বলেছে যে বেসি একজন প্রথিতযশা কি জাতিজনী শ্রেণীবিন্যাসবিদ, উনি কি বলেছেন যে বেসি এই শ্রেণীবিন্যাস এটাকে এই পরিবারটাকে পরিবারটাকে রুবিয়েলিসে স্থাপন করেছেন। কিন্তু দেখা গেল যে এই রুবিয়েলিসের পরিবারের সাথে রুবিয়েসি পরিবারের সাথে দেখা পরবর্তীকালে কনকুইস্ট এবং তাক্তাজান এবং হচ্ছে ডালগেন, ওনারা কি করেছে যে এই পরিবারটাকে বলেছে যে না, এটা রুবিয়েলিসে না, এটার সাথে দেখা গেছে যে জ্যান্টিয়ানেলিস বর্গের বেশ সাদৃশ্য তারা খুঁজে পেয়েছেন। কোন বর্গের সাথে? জ্যান্টিয়ানেলিস বর্গের সাথে, উদ্ভিদের সাথে, পুষ্পের সাথে বেশ সম্পর্কিত বা সাদৃশ্য পেয়েছেন কোনো বিজ্ঞানী। তাদের মধ্যে হচ্ছে কি উল্লেখযোগ্য কি ডালগেনের নাম তোমরা শুনে থাকবে, ডালগেন এবং হচ্ছে কি তাক্তাজান তো আমরা পড়িয়েছি, আলোচনা করেছি, তাক্তাজান নিয়ে আলোচনা করেছি আমি এর আগে। তাক্তাজান এবং ডালগেন তার মতে তারা দেখলেন যে কি জ্যান্টিয়ানেলিস বর্গের পুষ্পের সাথে এই রুবিয়াসি পরিবারের বেশি সাদৃশ্য রয়েছে। তার জন্য তারা কি করলেন যে এই রুবিয়ালিস বর্গ বাদ দিয়ে জ্যান্টিয়ানেলিসের বর্গে রেখেছেন কোনটাকে? এই রুবিয়াসি পরিবারটাকে। কে রেখেছে? কারা রেখেছে? যে ডালগেন এবং তাক্তাজান। কিন্তু পরবর্তীকালে আবার হচ্ছে যে দেখা গেল যে আরো গবেষণা করে আরো পরবর্তীতে
গর্ভাশয়ের সাথে কিছুটা দেখা গেল যে অধগর্ভ গর্ভাশয়, গর্ভাশয়ের দিক থেকে একটা পার্থক্য পরিলক্ষিত হলো, যেটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, যেটা দেখা গিয়েছে যে রুবিএসির ক্ষেত্রে তোমরা কি আমি কি পড়লাম যে রুবিএসির ক্ষেত্রে দেখেছো যে কি অধগর্ভ গর্ভাশয়ের কথা বলা হয়েছে, কিন্তু কোন কোন বিজ্ঞানীর মতে দেখেছে যে জেন্টেনিলিসের মধ্যে আবার গর্ভাশয়টা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়। তো এই দুইটার মধ্যে পার্থক্য থাকায় কি বলেছি যে রুবিএসি পরিবারের গর্ভাশয়টা হচ্ছে কি অধগর্ভ গর্ভাশয়, কদাচিৎ অবশ্য অধিগর্ভ গর্ভাশয় দেখা যায়, খুব অল্প কিছু ভ্যারাইটিতে পাওয়া যায় এটা, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু রুবিএসি পরিবারের ক্ষেত্রে গর্ভাশয়টা অধগর্ভ গর্ভাশয়। কিন্তু এই জেন্টেনিলিস বর্গে যে স্থাপন করেছে কে টাকতাজান এবং ডালগেন, তাদের মধ্যে এই পার্থক্যটা তারা খেয়াল করেনি। পরবর্তীকালে কনকুইস্ট, যাকে বলা হয় যে জাতিজনী শ্রেণীবিন্যাস, আধুনিক জাতিজনী শ্রেণীবিন্যাস এবং সর্বোৎকৃষ্ট জাতিজনী শ্রেণীবিন্যাস যিনি প্রদান করেছেন, সেই কনকুইস্টের মতে উনি দেখলেন যে পরীক্ষা করেছে পরবর্তীতে যে এটা একটা কি যে এই জেন্টেনিলিস বর্গের উদ্ভিদের গর্ভাশয়টা হচ্ছে অধিগর্ভ, কিন্তু রুবিএসি পরিবারের গর্ভাশয়টা হচ্ছে কি অধগর্ভ। তো এই গর্ভাশয়ের এই পার্থক্যের কারণে কনকুইস্ট কি করেছে, এটাকে আলাদা একটা সেই জেন্টেনিলিস থেকে পৃথক করে ফেলেছে, পৃথক করে আলাদা একটা বর্গ, মনোটাইপিক একটা বর্গ, সেটা থেকে রুবিএলিসে স্থাপন করেছেন। কে করেছে এটা? কনকুইস্ট। বেসিও কিন্তু তাদের সাথে একমত ছিলেন। বেসিও কি বলেছিলেন যে এটা রুবিএলিস বর্গের অন্তর্ভুক্ত অনেকগুলো সাদৃশ্যের ভিত্তিতে, কিন্তু কি বলেছি যে ডালগেন এবং তাকতাজান মিল পেয়েছেন জেন্টেনিলিস বর্গের সাথে, কিন্তু জেন্টেনিলিস বর্গের সাথে আবার কনকুইস্ট পরবর্তীতে দেখেন যে রুবিএলিস বর্গে এটাকে স্থাপন করেছে রুবিএসি পরিবারটিকে, কারণ হচ্ছে গর্ভাশয়ের পার্থক্যের কারণে, অধগর্ভ এবং অধিগর্ভ গর্ভাশয়। এই ডিফারেন্সটা লক্ষ্য রেখে কনকুইস্ট কি করেছে যে এটা আলাদা একটা মনোটাইপিক একটা বর্গ রুবিএলিসে স্থাপন করেছে। তা কনকুইস্ট অবশ্য এটাকে কি বলেছে যে রুবিএলিস নামক যে একটা মনোটাইপিক যে একটা বর্গকে স্থাপন করেছেন বর্গতে, তার মতে এটা এই বর্গটা জেন্টিয়ানিলিস এবং ডিপসেকালিস বর্গের সংযোগকারী একটা বর্গ হিসেবে বলেছে, যে এই যে এই দুইটা বর্গ, এই যে জেন্টিনিয়ালিস এবং হচ্ছে ডিপসেকালিস, এই দুইটা বর্গের সংযোগকারী রুবিএলিস বর্গে এটাকে স্থাপন করেছে এই রুবিএসি পরিবারটিকে। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? কি বলেছি যে এটা নিয়ে মতভেদ রয়েছে যে এর বিবর্তন নিয়ে, যে মানে বিশেষ করে বর্গের ক্ষেত্রে যেটা কি রুবিএসি পরিবারটা রুবিএলিস বর্গে থাকবে না জেন্টিনিয়ালিস বর্গে থাকবে। কোন কোন বিজ্ঞানীর মতে, যেমন হচ্ছে বেসির মতে বলো বা কনকুইস্টের মতে, যে এটা রুবিএলিস বর্গে আলাদা একটা মনোটাইপিক একটা বর্গ স্থাপন করেছে। কনকুইস্ট আবার বলেছে এর মাঝে যে এটা হচ্ছে কি ডিপসেকালিস এবং হচ্ছে কি জেন্টিনিয়ালিসের একটা সংযোগকারী বর্গ, যেটা নাম হচ্ছে রুবিএলিস, সেখানে স্থাপন করেছে, যদিও তাকতাজান এবং ডালগেন এটাকে জেন্টিনিয়ালিস বর্গে স্থাপন করেছিলেন। যাই হোক, এটা হচ্ছে কি এই পরিবারের ফাইলোজেনি সম্পর্কে আলোচনা করলাম। যাই হোক, আমরা একটা নতুন একটা পরিবার জানলাম আজকে, যেটা গোত্র, উদ্ভিদের গোত্র, যেটা হচ্ছে কি রুবিএসি। তো এটা তোমাদের জন্য থিওরি এবং হচ্ছে প্লাস হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা পরিবার। প্র্যাকটিক্যাল তো মাস্ট থাকে, থিওরিতেও থাকে এটা। তো আজকে এই পর্যন্ত যে আলোচনা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো যারা ক্লাসে ছিলে তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছে, আর যারা ক্লাসে আজকে উপস্থিত নাই পরবর্তীতে দেখবে আশা করি, এবং এটা নিয়ে এটা আয়ত্ত করতে পারবে, আত্মস্থ করতে পারবে এই পড়াটাও। তো আর কি বলবো, যে এই পর্যন্ত মোটামুটি গোত্র, আমরা অনেকগুলো গোত্র সম্পর্কে আলোচনা করেছি। নেক্সট আর কয়েকটা গোত্র বোধহয় আছে, সেটা পরবর্তী ক্লাসে আরেকটা নতুন একটা গোত্র নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ একটা গোত্র, যেটা আমাদের প্র্যাকটিক্যালে তোমরা পাবে। এখন যে গোত্রগুলো পড়াচ্ছি সবগুলোই হচ্ছে তোমাদের থিওরি এবং হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। আর তো সেই পর্যন্ত নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো। এই পর্যন্ত যা পড়ানো হয়েছে তোমরা বাসায় সেগুলো পড়তে থাকো। তোমাদের পরীক্ষা যখন হবে, যখন কলেজ খুলবে, স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে ইনশাল্লাহ, আশা করি। কলেজ খুললে তোমাদের পরীক্ষার টাইমে যথারীতি হয়ে যাবে। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।